আসছে, রিডিং কম্প্রিহেনশন থেকে কতগুলো কোশ্চেন আসছে, দেখবে সেগুলোকে আবার অ্যানালিসিস করা হচ্ছে। তারপরে নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেনে ডিসকাস করবেন, অবশ্যই ইংলিশে ডেসক্রিপটিভ রয়েছে, তো ডেসক্রিপটিভ নিয়েও তিনি ডিটেলসে ডিসকাস করবেন, এইভাবে চলবে। ঠিক আছে, এর পরবর্তীতে যখন আমাদের একটা নতুন ব্যাচ বা কোর্স ক্রিয়েট করা হবে, সেখানে গিয়ে আমরা কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ যাবো, পুরো ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে আমরা এগোবো। আমি এই নিয়ে পরবর্তীতে কথা বলবো, যেদিন অঙ্কের ক্লাস রয়েছে সেদিন আমি নিজে থাকবো, সেদিন আমি এই নিয়ে ডিটেলসে কথা বলবো। এবার যারা হ্যাঁ একটু যাদের হচ্ছে আনসার করো। এবার এটা দেখো, এই কোশ্চেনটা যেটা রয়েছে না, এটা অনেকভাবে করা যায়। এটাকে আমরা এক্স ধরে করতে পারি, এক। দ্বিতীয়ত, এটাকে যদি ম্যাথমেটিক্স আমরা অ্যালিগেশন একটা নিয়ম রয়েছে, অ্যালিগেশনেও করতে পারি। তৃতীয়ত, আমার মনে হয় সব থেকে বেস্ট ওয়ে যেটা অপশন টেস্ট। অপশন টেস্ট ধরে করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং আমাদের বেশ কিছু কোশ্চেন আছে, মানে সেটা কোনো চ্যাপ্টার ওয়াইজ না, বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো অপশন টেস্ট খুব এফেক্টিভলি কাজ করে। ঠিক আছে, আমাদের কম্পিটিটিভ এক্সামে সবসময় জন্য অপশন টেস্ট খুব ভালো জিনিস। মানে আমরা যে কোনো কোশ্চেন, অবজেক্টিভ যে এমসিকিউ কোশ্চেন, তার আনসার দু রকম হইতে করা যায়। এক, যে আমি আনসার জানি, ডিরেক্ট আনসার করে দিচ্ছি, অথবা এলিমিনেট করছি, যে আমার চারটে অপশন রয়েছে, চারটের মধ্যে আমি আস্তে আস্তে অপশন এলিমিনেট করছি, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এটা হবে। এই যে যে ব্যাপারটা, এইগুলো, এই অপশন টেস্ট আমাদের ভীষণভাবে কাজে লাগে। তো আমি এটাকে শুধুমাত্র অপশন টেস্ট ধরে করছি। কোশ্চেনটা একবার পড়ি, যে কি বলছে দেখো। বলছে একটি পরীক্ষা একজন শিক্ষার্থী প্রত্যেক সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। যদি 75টা প্রশ্নের সবগুলো আনসার করে এবং 125 নম্বর পায়, তাহলে সঠিক উত্তর কতগুলো দিয়েছিল, সঠিক কোশ্চেনের উত্তর কতগুলো দিয়েছিল, এটা আমাদের থেকে জানতে চেয়েছে। তাহলে আমার কোশ্চেন কি, কতগুলো সঠিকভাবে উত্তর দিয়েছিল, তাই তো? তার মানে অপশন কি, আমাদের যে 75টা কোশ্চেন রয়েছে এর মধ্যে কতগুলো আমরা রাইট আনসার করেছিলাম সেগুলো, অপশন গুলো তাই, যে কতগুলো রাইট আনসার। আমি ধরে নিচ্ছি প্রথমে 35টা রাইট আনসার করেছে, 35টা যদি রাইট আনসার করে, তার মানে 35টা আনসারের জন্য 4 নাম্বার করে পাবে, এই যে বলে দিয়েছে। সঠিক উত্তরের জন্য 4 নম্বর কত পাচ্ছে, 35 গুণ 4, 72, 140। তাহলে ভুল করেছে কতগুলো না, 75টা কোশ্চেন 35টা সঠিক করেছে, তাহলে ভুল করেছে কতগুলো, 0, 4, 40টা ভুল করেছে। 40টা ভুল, মানে ভুলের জন্য 1 নম্বর কেটে নেবে, তাহলে কত নম্বর কেটে নিচ্ছে গো, 40 40 কেটে নিচ্ছে। তাহলে আমি যদি এর থেকে 40 বিয়োগ করে দিই, এটা কত হচ্ছে, 100। 100, কিন্তু আমার হওয়ার কথা কত, 125। তাহলে অপশন এ হবে না। অপশন বি টেস্ট করি। অপশন বি কি বলছে, 40টা রাইট আনসার, তাই তো? 40টা রাইট আনসার মানে 40 গুণ 4, কেন বোঝা যাচ্ছে তো? তাহলে 40 গুণ 60 করলাম মানে 160 পেয়েছি। ভুল করলাম কতগুলো, 40টা যদি রাইট করি, তাহলে 75টা কোশ্চেন মানে ভুল করেছি 35, মানে এখান থেকেও দেখলে পাওয়া যাচ্ছিল 35টা ভুল করেছি। তাহলে 35টা ভুলের জন্য আমার কত কাটবে, 1 নম্বর করে, মোট 35 নম্বর কেটে নেবে। আমি যদি 160 থেকে 35 বিয়োগ করে, কত হচ্ছে, 5, 3 আর 1 4 আর 2 6, 1 125, এই তো 125। তার মানে আমার অপশন বি রাইট আনসার। ওই অপশন টেস্ট কিন্তু আমাদের খুব কাজ করে, খুব ভালো কাজ করে কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, আমি নেক্সট পার্টে চলে আসছি। একটু তো ধৈর্য রাখো ভাই। এই যে এই ফিল্ডের যে বললাম যে প্রাথমিক শর্তই তুমি মানছো না, ধৈর্যই রাখছো না, আমি বলবো একদম লাস্ট ক্লাস যেদিন অঙ্কের ক্লাস থাকবে, আমি নিজে থাকবো, সেদিন আমি সবকিছু বলবো। ঠিক আছে, ওয়েট করো না ভাই। বলো কি হবে যদি a = 1 হয়, b = 4 হয়, ব্যাক 54, ব্যাট কত হবে? এটা আমাদের রয়েছে কোন চ্যাপ্টার, কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং সবাই বোধহয় করেছো, যারা করনি আমি তাদের জন্য বলছি যে মোটামুটি রিজনিং এর একদম প্রাইমারি চ্যাপ্টার বলতে পারো, যে আমরা যখন শুরু করি রিজনিং, আমরা কোডিং ডিকোডিং বা এই রকম টাইপের কিছু চ্যাপ্টার দিয়ে শুরু করি। বলো কার কি আনসার আসছে, a = 1, b = 4, তাহলে ব্যাক বলা আছে 54, ব্যাট কত হবে? কার কি আসছে বলো? +405। বাকিদের একটু আনসার করো, কার কি আসছে? 405। একটু লজিক বলতে পারবে কিভাবে হচ্ছে? এ তো 1 বুঝতে পারলাম, B2, ব্যাক রয়েছে 54, বি সরি B4, তা B4টা কি করে আসলো? বি এর পজিশন 1, ঠিক আছে 1 বসে গেছে, বি এর তো পজিশন 1 2 4 না, তাহলে বি কি করে 4 হলো? এখানে কিন্তু
আমাদের কমন লজিক থাকতে হবে, মানে a ইকুয়াল টু 1 যেভাবে এসছে সেই একই লজিকে b ইকুয়াল টু 4 এসছে, সেই একই লজিকে BAG ব্যাগ ইকুয়াল টু 54 আসছে, সেই একই লজিকে আমরা কিন্তু ব্যাট বের করব। তো লজিকটা কি তাহলে, মানে কিভাবে আমরা করছি, অ্যাডিশন অফ দ্য স্কোয়ার অফ দ্য প্লেস ভ্যালু, একদম মানে আমরা করছি এখানে 2 এর স্কোয়ার, মানে মানে এর পজিশন বলছো 1, এর পজিশন 1, তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, বি এর পজিশন হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে ব্যাগ এই জায়গাটা কি আসছে, বি হচ্ছে 2 তার স্কোয়ার 4, এ হচ্ছে 1 তার স্কোয়ার 1, আর জি হচ্ছে 7 তার স্কোয়ার 49, যোগ করলে কত হচ্ছে 49 থেকে 50 আর 4 54, এই তো মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখিনি ব্যাট কি হবে, ব্যাটের বি হচ্ছে 1, দ্যাট ইজ 1, সরি বি হচ্ছে 2 তার স্কোয়ার হচ্ছে 4, এ হচ্ছে 1 তার স্কোয়ার 1, আর টি হচ্ছে 20, মনে রাখবে T20 মানে 400, তাহলে টোটাল যোগ করলে হচ্ছে 405, এই হচ্ছে আনসার। মনে রাখবে লজিক সবার জন্য কমন হতে হবে, সেই কমন লজিক কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। মনে রাখবে এটা কোনো ইউনিভার্সাল নিয়ম না যে এই একটা নিয়ম বলে দিলাম গাছিয়ে মুখস্থ করে নাও কমন আসবেই না। অর্থাৎ এখানে কিন্তু তুমি যদি বলো যে স্যার কতগুলো নিয়ম আছে এরকম, আমি বলবো তুমি যা ভাবতে পারো তার থেকেও বেশি। এবার তোমার মনে কোশ্চেন আসতে হবে তাহলে আমি কি করে করব, আমি কত কোশ্চেন করবো, যে না কত কোশ্চেন করার দরকার নেই। তুমি এই চ্যাপ্টার ধরো আমরা এই কোডিং ডিকোডিং শুরু করলাম, যে আজকে আমি কোডিং ডিকোডিং শুরু করলাম, প্রথম 20 মিনিট বা আধ ঘন্টা বা 35 মিনিট ধরে আমি তোমাকে বোঝালাম কোডিং ডিকোডিং কি, কিভাবে হয়, কিভাবে আমরা রিভার্স ক্যালকুলেশন করি, কিভাবে আমরা রিভার্স লেটার ক্যালকুলেশন করি, এদের বেস পজিশন রিভার্স পজিশন সামেশন কত হয়। তো এই সমস্ত কিছু আমি বোঝালাম, কিভাবে নিয়ম রয়েছে কিভাবে আমরা বের করে সবকিছু করলাম। দিয়ে আমি ধরো আরো 20টা কোশ্চেন করলাম, 20টা কোশ্চেন করে আরো 30টা কোশ্চেন আমি তোমাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম যে হোমওয়ার্ক করে নিয়ে এসো। পরের দিন ক্লাসে আবার ওই হোমওয়ার্কে 30টা কোশ্চেন সলভ করলাম, যে তুমি এর মধ্যে 20টা পেরেছো, রাম হয়তো 10টা পেরেছে, শ্যাম 15টা পেরেছে, তাহলে 30 20 50টা কোশ্চেন হলো। আমি 50টা কোশ্চেন করলাম, তুমি বাড়িতে অন্তত আরো 100টা কোশ্চেন করো। মনে রাখবে ম্যাথ রিজনিং এ কখনো এরকম টাইপের করবে, আমি এই যে বললাম না এই জায়গাটা কিন্তু খুব সহজে আর্ন করা যায় ম্যাথ বা রিজনিং এর। সব থেকে বেস্ট ফান্ডা কি জানো, যে নাম্বার অফ কোশ্চেন্স বাড়াও। মানে ধরো এই যে আমি তোমাকে বলছি যে ম্যাথ রিজনিং প্র্যাকটিস যখন করবে, যে একটানা ধরো 1.5-2 ঘন্টা প্র্যাকটিস করছো, ধরো আমরা পার্সেন্টেজের একটা চ্যাপ্টার করছি, তো তুমি যখন এই যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা হয়ে গেল, আমি ধরো তোমাকে 40টা কোশ্চেন করেছি কি 50টা কোশ্চেন করেছি, তুমি টার্গেট রাখো আমি 100টা কোশ্চেন আরো করবো। এবং যখন বসবে একটানা ধরো পার্সেন্টেজের কোশ্চেন করে যাচ্ছে, একটানা তো 50টা কোশ্চেন করলে, আর একদিন বসে 50টা কোশ্চেন করলে, করে দেখো আমি 50টা করাচ্ছি তুমি 100টা করছো। এটা যদি করতে পারে 150টা কোশ্চেন করার পর ওই চ্যাপ্টারের প্রতি তোমার একটা গ্রিপে চলে আসবে। আমি ধরে নিচ্ছি তোমার অবস্থা খুব বাজে, 100% হলো না, অন্তত একটা জায়গা তৈরি হবে, একটা কনফিডেন্সের জায়গা আসবে, এর পরের চ্যাপ্টারটা আমি করতে পারবো। এই জায়গাটা যখন এই জায়গাটা আসবে, বিশ্বাস করো যে তোমার ভয় বলে আর এটা হবে না, যে পারবো তো হবে তো, এই জায়গাটা ফার্স্ট তৈরি করো, তারপরে দেখবো অটোমেটিক তৈরি হচ্ছে। কিন্তু এটা করো না যে 40টা কোশ্চেন করে যা করলো আরো 10টা 15টা কোশ্চেন করলাম, এটা হয় না। ওটা অ্যাকচুয়ালি ছেলেবেলাকার রান্নাবাটি খেলা বলে। আমি যদি তোমাকে 50টা করাই, তুমি অন্তত 100টা কোশ্চেন প্র্যাকটিস করো। আমি এখানে 50টা করাচ্ছি, তুমি আরো 100টা কোশ্চেন প্র্যাকটিস, 150টা কোশ্চেন করার পর এই চ্যাপ্টারে তোমার একটা আই সেটিং তৈরি হয়ে যাবে। এই যে ছেলেটা বললো যেটা অ্যাডিশন অফ দ্য স্কোয়ার অফ দ্য প্লেস ভ্যালু, তার মানে এই ছেলেটার একটা মিনিমাম বেস তৈরি আছে, বা এর সাথে একটা আই কন্ট্যাক্ট তৈরি হয়েছে, যে কোশ্চেনের সাথে একটা আই কন্ট্যাক্ট তৈরি হয়েছে, যে এই কোশ্চেনটা এরকম হতে পারে, আর সেটা হচ্ছে না তাহলে এরকমটা হতে পারে। মানে ও বিভিন্ন হয়তো ভাবতে পারবে অ্যাটলিস্ট, যেটা তুমি একদম ইনিশিয়ালি থাকলে বা তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি ভাবতে পারবে না। যেন আমি আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে চলে গেলাম, বলো কি হবে। আর মনে রাখো প্রথম থেকে প্রিলিমিনারি ওরিয়েন্টেড পড়াশোনা নয়, একদম মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা করো। জেনে রেখো তুমি প্রিলিমিনারির জন্য পড়ছো, তাহলে তোমার যে এই খাটনি বা এই এফোর্ট কিন্তু নষ্ট হচ্ছে। আমি বলবো তুমি প্রথম দিন থেকে মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা করো, মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা করো, প্রিলিমিনারি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রিলিমিনারি পড়াশোনা করো, দেখো প্রিলিমিনারিটাই হচ্ছে না। বুঝাতে পারলাম? চলো, আমি কাট অফ নিয়ে আজ আর কোনো কিছু কথা বলছি না। কাট অফের একটা ট্র্যাডিশন আমাদের দরকার আছে জানার, আমি এ নিয়ে পরে কথা বলবো। এটা বলো তো
আমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তার রেসপেক্টে দুটো কনক্লুশন দেওয়া আছে, দিয়ে কোনটা হবে। আমাদের এরকম টাইপের কোশ্চেন আসে মেইনসে, যদি তোমরা দেখো এরকম টাইপের কোশ্চেন পাওয়া যাবে মেইনসে। আমি আগেও বলেছি যে একদম মেইনস ওরিয়েন্টেড প্রশ্ন করো। খেয়াল করো আমাদের এখানে এই যে বিবৃতি, মনে রাখবে আমাদের স্টেটমেন্ট কখনো পরিবর্তন করা যায় না, স্টেটমেন্ট সবসময় সত্যি ধরে নিয়ে চলতে হবে। আমাদের যে ডাইরেকশন লেখা থাকবে না, সেখানে এটা লেখা থাকবে, তোমাকে শুধুমাত্র এই কনক্লুশন গুলোকে জাজমেন্ট করতে হবে। যেমন এখানে কনক্লুশন দিয়েছে এল গ্রেটার দ্যান জেড, এল গ্রেটার দ্যান জেড, তাহলে আমি এখানে দেখো এখানে পাচ্ছি এল আর এখানে পাচ্ছি জেড, তাহলে এদের মধ্যে আমি যদি একটা কমন রিলেশনশিপ না নিয়ে আসতে পারি, আমি যদি এদেরকে মার্জ না করাতে পারি, তাহলে এল আর জেড এর মধ্যে আমি রিলেশনশিপ বলতে পারবো না। তাহলে কোথায় কমন রয়েছে, দেখো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, আমি এই ইউ এর থ্রু দিয়ে এদের মধ্যে কমন দেখাতে পারবো, বা আমি এদের মধ্যে একটা মার্চ করতে পারবো। দেখো এল বলা আছে গ্রেটার দ্যান ইউ, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে রাখবে এটাকে গ্রেটার দ্যান বলে, মানে এদিকটা হচ্ছে বড় আর এদিকটা হচ্ছে আমাদের ছোট। তো এল গ্রেটার দ্যান ইউ মানে এল বড় ইউ ছোট। তারপরে দেখো কি বলছে, আমরা তো জেড এর সাথে করব, তো জেড রয়েছে, এই যে জেড এখানে কি বলছে দেখো, জেড লেস দ্যান ইউ, মানে আমি জেড কে ছোট দেখাবো, ইউ কে বড় দেখাবো। খেয়াল করে দেখো এদিকে রয়েছে এরকম, ইউ কে বড় দেখাবো, ইউ কে বড় দেখাতে হলে এই যে ইউ দেখো বড় হয়ে গেল, আর জেড ছোট, এই যে ছোট। এই যে 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 সম্পর্কটা আমরা পেলাম, যে মার্জ রিলেশন পেলাম, এখান থেকে সবসময় কি আসে, এখান থেকে একটাই কনক্লুশন আসে, এল গ্রেটার দ্যান জেড, এল গ্রেটার দ্যান। মানে এরকম হয় ভাবো, এটা ধরো আমি বলছি দাদু, এটা ধরো দাদু, এটা ধরো বাবা, এটা ধরো তুমি, ঠিক আছে। দাদু বড়, তার থেকে বাবা ছোট, আবার মানে আমার তুলনায় বাবা বড়, বাবার তুলনায় দাদু বড়, তাই না, দাদুর থেকে বাবা ছোট, বাবার থেকে আমি ছোট, এইরকম। তাহলে ডেফিনেটলি দাদু আমার থেকে বড় বা আমি দাদুর থেকে ছোট, বোঝাচ্ছে ব্যাপারটা। 2 নম্বর চলে আসে, তাহলে 1 নম্বরটা কিন্তু ঠিক। 2 নম্বরটা কি বলেছে, কে আর আর এর মধ্যে, কে আর আর এর মধ্যে সম্পর্ক বলেছে। কে আর আর এর মধ্যে দেখো এখানে রয়েছে কে আর এখানে রয়েছে আর, তাহলে মেলাবে কে, এই যে ইউ আমাদেরকে মেলাবে। কি বলা আছে দেখো, ইউ গ্রেটার অর ইকুয়াল টু কে, কি বলা আছে, ইউ গ্রেটার অর ইকুয়াল টু কে, এই যে এই জায়গাটা লিখলাম, ইউ গ্রেটার অর ইকুয়াল টু কে, কারণ আমাদেরকে কে নিতে হবে, কে নিয়ে নিয়েছি, আর আর নিতে হবে, তো আর আমি কিভাবে নেবো, ইউ কে নিয়ে তবে আর নিতে পারবো। এখানে কি বলছে দেখো, ইউ ছোট আর বড়, দেখো ইউ ছোট, দেখো এদিকে ছোট আর আর কে দিকে যে বড়, ইউ ছোট, ইউ ছোট কিভাবে দেখাবো, এই যে ইউ ছোট হয়ে গেল। যাদের বুঝতে খুব অসুবিধা আছে তাদের জন্য বলছি, ইউ দেখো ছোট হয়ে গেল আর বড় হয়ে গেল, ঠিক আছে। এবার এই জায়গাটা দেখো কিভাবে হচ্ছে, এই জায়গাটা দেখো কিভাবে হচ্ছে, যদি বলো এইভাবে বলি, যে এইভাবে, যে ধরো এটা বাবা, এটা ধরো রাম আর এটা শ্যাম, মানে ব্যাপারটা এরকম, বাবা তার 2 ছেলে রাম আর শ্যাম, এই রাম আর শ্যাম হতে পারে রাম বড় অথবা রাম আর শ্যাম দুজনে যমজ ধর সমান, ব্যাপারটা এরকম। মানে যদি রাম বড় হয় তাহলে রাম কিন্তু সমান না, মানে আমি তোমার থেকে বড়, তাহলে কখনোই আমি তোমার সাথে সমান না, আর আমি তোমার সাথে সমান মানে আমি তাহলে তোমার থেকে কখনো বড় না। যে কোনো একটা কন্ডিশন, এর মধ্যে দুটো কন্ডিশন আছে, যে কোনো একটা কন্ডিশন এট এ টাইম সত্যি। আর আর কে এর মধ্যে শুধুমাত্র সম্পর্ক হয় আর গ্রেটার দেন কি, আর গ্রেটার দেন। এটা যদি না বোঝা যায় আমাকে বলো, আমি ভেঙে বলতে পারি। মানে এখান থেকে আমরা দুটো জেনুইন রিলেশন পাই, দুটো থেকে এটাই স্যাটিসফাই করবে। আমি যদি একটু ভেঙে দেখাই, আর গ্রেটার দেন ইউ গ্রেটার দেন কে এই একটা সম্পর্ক, আর গ্রেটার দেন ইউ ইকুয়াল টু কে একটা সম্পর্ক। দেখো এখান থেকে আগের সম্পর্ক যেটা বললাম সেটা বোঝায় আর গ্রেটার দেন কে, আর এখান থেকেও বোঝায় দেখো ইউ আর কে যেহেতু সমান, তাহলে আর ইউ এর থেকেও বড়, কে এর থেকেও বড়, আর কে এর থেকেও বড়, দেখো একই জিনিস আসে। তাহলে এখানে আর বড় কে ছোট, এখানে বলছে আর বড় কে ছোট, তাহলে দুইটাও সত্যি। আমরা বলবো অপশন ডি, বোথ কনক্লুশন ট্রু। ক্লিয়ার হচ্ছে বাবা? অনেকে ভুল আনসার দিয়েছো, যদিও ডি রাইট আনসার হবে, ডি রাইট আনসার হবে, ঠিক আছে তো। নেক্সট যাবো, আর 2-4টে কোশ্চেন করি, একটু আমার জন্য লেট হয়ে গেল, আর কি করা যাবে বলো, একটু আমাকে মানিয়ে গুছিয়ে নাও, আর কি করা যাবে, কারণ এদিকেও আমি অনেকটা সময় দিয়ে দিলাম রেকর্ডিং অন করা করা, এই আর কি। তোমরা আমাকে অ্যালাউ করছো বলে কিন্তু আমি এতক্ষণ থাকতে পারছি, তোমরা যদি বলতে না স্যার মানতে পারলাম না, মানছি না, মানবো না, তাহলে আর আমি কিছু করতে পারতাম না। বলো, একটু আমাকে জানাও যে কি হবে না হবে, এটা কি হবে। এটা একটা লেটার সিরিজ রয়েছে, আমি এই লেটার সিরিজের ক্ষেত্রে একটা ছোট্ট
কনক্লুশন টেনে দিই, যারা করছো আনসার বলো, আমি তারপরে বলছি। দেখো 1 নম্বর আমি 3টে চ্যাপ্টার লিখছি, একটা হচ্ছে লেটার সিরিজ, 2 নম্বর হচ্ছে নাম্বার সিরিজ, আর 3 নম্বর হচ্ছে মিসিং নাম্বার। এই 3টে চ্যাপ্টারকে রিজনিং এ তুমি কখনো ফার্স্ট প্রেফারেন্স দেবে না, প্রচুর প্র্যাকটিস করবে। যেখানে যাওয়া যা পাচ্ছ, আমরা যখন এই চ্যাপ্টার গুলো করবো প্রচুর করবো কোশ্চেন, কিন্তু এক্সাম হলে গিয়ে ধরো আমরা একটা লেটার সিরিজ পেলাম, কি একটা মিসিং নাম্বারে কোশ্চেন পেলাম, আমি সবসময় যেন ওটাকে সেকেন্ডারি প্রেফারেন্স দেবো। তার মানে এমন না যে করবো না, অবশ্যই করবো, যে এই কোশ্চেনটা পেলাম, এই কোশ্চেনটা করে দেখলাম হ্যাঁ এই তো আনসার মিলে যাচ্ছে, হচ্ছে খুব ভালো কথা, আনসার মার্ক করে বেরিয়ে যাও। কিন্তু আমি চেষ্টা করলাম, একবার হচ্ছে না, দুবার চেষ্টা করছি হচ্ছে না, 3বার চেষ্টা করলাম হচ্ছে না, ছেড়ে দাও। জেনে রেখো, আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামে 100% কাট অফ যায় না। আর এখানে কোনো 100% কোনো ব্যাপার নেই যে তুমি 100% মার্কস পাবে আর 100% মার্কস পেতে হবে, বা 100% মার্কস পেলে তোমার একটা সার্টিফিকেট গলা ঝুলিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। মনে রাখবে, আমরা যতক্ষণ এক্সাম হলের বাইরে রয়েছি, মানে এই যে এখন আমরা প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনের টাইমে তুমি কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবে না। আর যখন তুমি এক্সাম হলে ঢুকবে, ঠিক এর উল্টোটা, সব কোশ্চেন করে আসবে না। মনে থাকবে কি বললাম, যখন তুমি এক্সাম হলে ঢুকছো না, মানে যখন তুমি বাইরে প্রিপারেশন নিচ্ছ, এই যে আমরা প্রিপারেশন নিচ্ছি, এই সময় দাঁড়িয়ে তুমি কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবে না, কোনো ইউনিট কোনো চ্যাপ্টারকে বাদ দিতে পারবে না। কিন্তু এক্সাম হলে ঢোকার পর তুমি সব কোশ্চেন করবে না। একই কথা বলবো, আমি একবার ট্রাই করলাম, দুবার ট্রাই করলাম, 3বার ট্রাই করলাম, হচ্ছে না, ছেড়ে দাও। আমাদের কাট অফ কত যায়, 130 কাট অফ ধরে চললে হয়ে যাবে। এখনো তো 70টা কোশ্চেন পড়ে রয়েছে, থাক না, তার মধ্যে এই কোশ্চেনটা বাদ যাক না। কিন্তু একটা নেগেটিভ মার্কিং করে তোমার যে ভবিষ্যৎ বা যে সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হবে। এই 3টে চ্যাপ্টার লিখলাম, এগুলো মাথায় রেখো। এটা অনেকগুলো নিয়ম আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি এখানে করে দিচ্ছি। এটা ব্যাপারটা রয়েছে PRABIR, প্রবীর, এগুলো আমারই তৈরি করা আর কি, PRABIR প্রবীর, PRABIR স্টুডেন্টের নামে আর কি তৈরি করা। তো এইভাবে রয়েছে, এগুলো যদিও বেশ টাফ করা যায়, মানে লেটার সিরিজ এতটা টাফ করে দেওয়া যায় যে তুমি দাঁড়িয়ে থাকবে, পেন টাচ করতে পারবে না। ওই যে বললাম, রিজনিং 100 হয় না, এটা তুমি না আমিও দাঁড়িয়ে যেতে পারি, যে কোনো একটা লেটার সিরিজ দিলে না, আমি 1 ঘন্টা চেষ্টা করে করতে পারলাম না। তাই সেই জন্য আর কি বলছি, তাহলে আমাদের আনসার কি হবে, যেগুলো আমাদের এই এখানে রয়েছে, যেগুলো আমাদের এখানে রয়েছে সেগুলো, এই যে RI, তারপরে এটা লিখলাম না PB, দেখো তো কোনটা হচ্ছে RIPB, RAR অপশন 3-এরটা, RIPB RAR অপশন 3-এরটা রাইট আনসার। হচ্ছে তো? নেক্সট বলো, এগুলো একটু মাথায় রেখো যে কথাগুলো বলছি। বলছে রাত 9:50 ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণের পরিমাণ কত হবে বলো তো? এগুলো কিন্তু জানতে হবে। ক্লক একটা খুব বড় চ্যাপ্টার, মানে এখানে প্রচুর কিছু রয়েছে বলার বা শেখার। কারো জানা আছে এর একটা শর্টকাট বা ফর্মুলা আছে? কারো কি জানা আছে ফর্মুলাটা? এটা আমাকে যদি বলো, ফর্মুলাটা যদি কারো জানা থাকে একটু যদি আমাকে বলো। ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, দেখো এর হচ্ছে শর্টকাট হচ্ছে এরকম, 60 ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড বাই 2। এই যে 9:50 রয়েছে না, 9:50-এর মধ্যে আমরা জানি এটা হচ্ছে আওয়ার হ্যান্ড আর এটা হচ্ছে মিনিট হ্যান্ড, তাহলে আওয়ার হ্যান্ডের জায়গায় আমি 9 বসিয়ে দিচ্ছি। 60 ইন্টু 9 ডিফারেন্স মানে বিয়োগ করবো, মানে মধ্যে কথা ডিফারেন্স বলতে পারি। দেখো আমার আর তোমার বয়সের ডিফারেন্স কখনো নেগেটিভ হবে না, আমি বড় তুমি ছোট, মানে আমার বয়সের থেকে তোমার বয়স বিয়োগ করবে। কিন্তু আমি যদি বিয়োগ করতে বলি আমার টাকা থেকে তোমার টাকা, যদি আমার টাকা কম হয় তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বিয়োগ করলে নেগেটিভ আসে, ডিফারেন্স করলে কিন্তু নেগেটিভ আসে না। এটা হচ্ছে 11 ইন্টু 50, তাই তো, ডিভাইডেড বাই 2, কত হচ্ছে 6×9 = 540, হচ্ছে 5×11 = 55। এই যে যেটা বলছি এটা কোন নেগেটিভ হবে না, তাই আমরা এটাকে ডিফারেন্স সিম্বল দিচ্ছি। এ কত আসছে 10/2, তাই না? 10/2 মানে 5 ডিগ্রি। অপশন ডি হবে রাইট আনসার, অপশন ডি। 11/2, এটাকে একই জিনিস আর কি বললাম, 11/2 ইন্টু মিনিট হ্যান্ড, ওই যে জায়গাটা আর কি তুমি বললে, দেখো সেই একই জায়গা বলা আছে। আর এদিকে 60/2 মানে 30
কাটাকুটি করে যাচ্ছে। এবার আমি কেন লিখি এটা আমি এখানে বলছি না, কিন্তু অর্জুন যদি জানো এই ব্যাপারটা বা যারা ক্লক জানো আমি তাদের জন্য বলছি যে আমাদের এটা একটা ফর্মুলা হয়, মানে আমরা এটা কি করছি দেখো, টাইমের রেসপেক্টে ডিগ্রি নির্ণয় করছি, তাই তো? আর ঠিক এর উল্টোটা দেয়, ডিগ্রি রেসপেক্টে টাইম নির্ণয় করা, মানে কখন দুটো কাটা একে অপরের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, হয়তো আমাদের এরকম কোশ্চেন দেয় তো, কখন দুটো কাটা একে অপরের সাথে 180 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এই দুটো জিনিস, একটা হচ্ছে ডিগ্রি থেকে টাইম ডিটারমাইন করা, আর হচ্ছে টাইম থেকে ডিগ্রি ডিটারমাইন করা। আমরা যদি এইভাবে অ্যাপ্লাই করি এই ফর্মুলাটাকে আরেকটা সুন্দর করে লেখা যায়, যার জন্য আমি নিচে বাই 2 লিখেছি। এটাকে কিন্তু লেখা যেত, এটা কিন্তু লেখা যেত যে 60/2 মানে 30 ইন্টু আওয়ার হ্যান্ড, দেখো লেখা যেত ডিফারেন্স। এই যে 11/2, দেখো 11/2 ইন্টু মিনিট হ্যান্ড। আমি এটা লিখি না কেন না, আমি এটা দিয়ে লিখছি, এটা দিয়ে আমাদের ওই যেটা বললাম যে ডিগ্রির থেকে টাইম যেটা ডিটারমাইন করি সেই ব্যাপারটা খুব ফাস্ট ডিটারমাইন করা যায়, মানে এখান থেকে ফর্মুলাটা আমরা জেনারেট করতে পারি, এই জন্য আর কি বলছি। চলো এই কোশ্চেনটা লাস্ট করব, করে আমি আজকে একটা রাখবো। আমি এই কোশ্চেনটা বলছে যে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, দেখো কনস্ট্রাকশন, বলছে এই কনস্ট্রাকশন ওয়ার্ডটা একটা ইংরেজি ওয়ার্ড। তো এখান থেকে বলছে নিচের কোনটা তৈরি করা যাবে না, এই কনস্ট্রাকশন থেকে নিচের কোন শব্দটা গঠন করা যাবে না, তৈরি করা যাবে না, বলো তো, কারো কিছু আসছে কিনা বলো। কনস্ট্রাকশন এই শব্দটা থেকে কোন শব্দটা তৈরি করা যাবে না, বাকিদের ক্ষেত্রে কশান বলছো তাই তো, CAUTION, এক একটা বলছে আবার নোশন আর কি, NOTION, দু একটা কেন বলো তো, CAUTION আমার তো এখানে কোনটা পাচ্ছি না, হ্যাঁ একদম একদম নেই এখানে, ওই যে এর মধ্যে যে এটা রয়েছে না কোশ্চেনের মধ্যে, এই কনস্ট্রাকশনের মধ্যে নেই, তাহলে আমরা এটাকে তৈরি করতে পারবো না, এটা আমরা গঠন করতে পারবো না। মনে রাখবে একটাই অপশন কিন্তু সব সময়, কোনটাকে আমরা তৈরি করতে পারবো না, ঠিক আছে? এর ঠিক উল্টোটাও দেয় যে কোনটা আমরা তৈরি করতে পারবো, তুলনামূলক সেই কোশ্চেনটা সহজ হয়ে যায়, এই কোশ্চেনটা তুলনামূলক কঠিন কোশ্চেন, আমরা এরকমটা পাই, এরকম টাইপের কোশ্চেন পাই। যদিও আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, যদিও আমি আর গেলাম না আজকে, এগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা একটু করে নিয়ে এসো। আমি তোমাদের থেকে একটা কোশ্চেন করব, ঠিক আছে? তার আগে আমি একটু তোমাদের থেকে একটু ফিডব্যাক চাইছি, যে একটু যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, আমি তোমাদের থেকে একটু ফিডব্যাক চাইছি, যে তোমরা একটু যদি ফিডব্যাক শেয়ার করো, মানে তোমরা ধরো এই যে এই ক্লাসে এসছো, তো কোনো না কোনো একটা ফেসবুক পোস্ট দেখে এসছিলে, তো আমি সেই ফেসবুক পোস্টে একটা লিঙ্ক তোমাদেরকে দিচ্ছি, যদি ওই লিঙ্কে গিয়ে তোমরা একটু যদি 2-4টে কমেন্ট করো, কারণ ওখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আছে, যদিও আমি আর ওখানে কিছু বলতে যাই না যে না আমি ভালো পড়াই, আমি খুব ভালো পড়াই, আমি এই করেছি তাই করেছি, এগুলো বলা একদম খুব বাজে জিনিস। এগুলো যদি তোমরা বলো, বা আমি এও বলবো যে তুমি ওখানে ফিডব্যাক দিতে বলেছি, আমি কখনো বলছি না তোমাকে ভালো লেখো, আমি বলবো যে তুমি সেটাই লেখো যেটা তুমি পেয়েছো। যদি কারোর মনে হয় যে স্যার আপনি 2 ঘন্টা সময় নষ্ট করালেন, খুব ফালতু বকলেন, ভুলভাল কিছু কথা বললেন, বা আমার মোবাইলের ডেটা শেষ হচ্ছিল না তাই আপনার ক্লাস করেছি, আজ সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে ভালো লাগছিল না তাই আপনার ক্লাস করলাম, বা যেটা এরকম যা কিছু মনে হচ্ছে তুমি সেটা লেখো, আমি তোমার থেকে জেনুইন ফিডব্যাক চাই, অথেন্টিক ফিডব্যাক, তোমার যা মনে হয়েছে একটু, যদি আমি বলবো একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, আমি 2 মিনিট সময় নেব, তার বেশি সময় নেব না, একদম 2 মিনিট সময় নেব, তার বেশি একদম সময় নেব না, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, দেন আমরা আমি আর একটা কোশ্চেন করবো তোমাদের থেকে, করে আমি সোজা চলে যাবো, আর একদম কোনো কিছু সময় নেবো না তোমার থেকে, জাস্ট আমি একটা কোশ্চেন করবো, এরপর দিয়ে আমি কোড শেয়ার করে দেবো, কোড শেয়ার করে আমি চলে যাবো। আজকে আর তোমাদের থেকে আমি সময় নেবো না, আমি অনেকটা এমনি সময় নিয়ে নিয়েছি, একটু যদি শেয়ার করে একটা দুটো সেন্টেন্স, মানে ভালো, খুব ভালো, গুড, দারুণ, এরকম টাইপের কোনো কিছু বলো না, আমি বলবো একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে, আবারও বলছি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। কোথায় ছিলাম, এখানটা, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। 1 মিনিট মোটামুটি হয়ে গেল, আর 1 মিনিট সময় নেবো, তারপর আমি তোমাদের থেকে একটা কোশ্চেন করবো, তোমাদেরকে একটা কোশ্চেন করবো, করে আমি আজকের ক্লাসটা রাখবো।
আর হ্যাঁ, কোডটা শেয়ার করে দেবো। ঠিক আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার, তাহলে এই ফিডব্যাক গুলো একদম গরম গরম আসবেই আর কি, যে স্যার এরকম লেগেছে। আমি আবারও বলছি, তোমার খারাপ লাগলে তুমি সেটা লেখো, যে খুব ফালতু বকেছেন স্যার, আমার খুব একটা কাজ ছিল না তাই আপনার ক্লাসে ছিলাম, বাড়িতে সেভাবে কোনো কাজ নেই, আজ আর রিলস দেখতে ভালো লাগছে না, গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি হয়ে গেছে তাই আপনার সাথে কথা বলছি বা ক্লাস করছি, এরকম যা কিছু মনে হবে একদম। আর যদি পজিটিভ কিছু পাও তাহলেও সেটা একটু লিখো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। আর বেশি সময় নিচ্ছি না, আমি তাহলে কোশ্চেনে যাচ্ছি। একটু করেছো, জানি না করেছো কিনা, একটু যদি একটা দুটো সেন্টেন্সের ফিডব্যাক শেয়ার করে দাও। আমি একটা কোশ্চেনে যাই, কোশ্চেনটা হচ্ছে এই রকম, কোথায় করি দেখি একটু জায়গা পাই কিনা। আচ্ছা, এইখানটাই জায়গা পাচ্ছি, চলো আগে করে নি, তারপরে আমি এটার পরে আমি কোডে চলে যাবো, আর একদম সময় নেবো না। অনেকে অনেকক্ষণ থেকে বলছো যে ডেটা শেষ হয়ে গেছে বা কিছু অনেক কিছু বলেছো, আমি আর সময় নেবো না। আমি জানি হ্যাঁ অনেকটা সময় নিয়ে নিয়েছি, তবে এগুলার অন্য কোনোদিন হবে না। এটা আমাদের 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ, এটা 3 নম্বর গ্রাফ। আমার কোশ্চেন হচ্ছে তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। 1 নম্বর গ্রাফ হচ্ছে এটা, মানে বোঝাচ্ছে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, আমি তোমার মধ্যে কোনো ইনফ্লুয়েন্স তৈরি করতে পারিনি, আমি তোমার মধ্যে কোনো ফোর্স তৈরি করতে পারিনি, আমি তোমার মধ্যে কোনো কনফিডেন্স, কোনো মোটিভেশন, তোমাকে আমি ধাক্কা দিতে পারিনি, তোমাকে আমি টাচ করতে পারিনি, মানে তুমি যেখানে ছিলে 2 ঘন্টা আগে এখনো সেখানেই আছো। 2 নম্বর গ্রাফ, যে তোমার মধ্যে অধঃপতন ঘটেছে, মানে আগে ক্লাসের আগে তুমি যা জানতে, ক্লাসের পর তোমার মধ্যে আরো ডিক্রিজ করেছে, ডিটোরিয়েট করেছে, তোমার মধ্যে আরো তুমি ডিমোটিভেট হয়েছো। 3 নম্বর গ্রাফ, তোমার মধ্যে গ্র্যাজুয়ালি হলেও কিছু না কিছু পরিবর্তন এসছে, তুমি কিছু পেয়েছো, তুমি এখান থেকে কনফিডেন্স পেয়েছো বা কিছু মোটিভেশন পেয়েছো বা জেনুইন কিছু আর্ন করেছো অ্যাটলিস্ট 2 ঘন্টা। আমার কোশ্চেন হচ্ছে তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার কোশ্চেন। আমি সবাইকে বলবো যে দেখো, মানে আমরা আজ যাকে সচিন বলে চিনি, যাকে লতা মঙ্গেশকর বলে চিনি, যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম যাদেরকে চিনি তারা একদিন অচেনা ছিল, ঠিক আছে, আজ তারা নিজের নিজের ফিল্ডে সেলিব্রিটি। তোমাকেও তোমার বাড়ির লোকের কাছে, তোমার পরিবারের কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে সেলিব্রিটি হতে হবে, মনে রাখবে, সেলিব্রিটি হওয়া মাস্ট, তা নাহলে তোমাকে কেউ খুঁজবে না। তুমি খেয়াল করে দেখো, ইন্ডিয়ান ক্রিকেটে কত কত ব্যাটসম্যান বোলার এসছে, তুমি নাম বলে শেষ করতে পারো না, এমন কিছু ব্যাটসম্যান বোলারের খেলা দেখেছো তাদের আজ নামই মনে নেই। কেন? তুমি কারণ জানো। একই জিনিস, একই কথা বলবো, তোমাকেও সেলিব্রিটি হতে হবে, না দুনিয়ার কাছে না, সবার কাছে না, তোমার ফ্যামিলির কাছে, তোমার পরিবারের কাছে। এই সেলিব্রিটি হওয়ার জন্য যেটা দরকার তুমি ঠিক সেটা করো, সেটা করো। মনে রাখবে, তোমার, তুমি খুব খারাপ ব্যাটসম্যান, তোমাকে দুম করে কালকে ভালো হওয়ার দরকার নেই, তোমার যেটা দরকার উইকেট বাঁচিয়ে ক্রিজে পড়ে থাকো, শুধু এদিকে খেয়াল করো উইকেট না পড়ে যায়, তুমি এটা খেয়াল করো না বোলার কে রয়েছে, এটা তোমার ভাবার দরকার নেই আম্পায়ার কেমন, এটা ভাবার দরকার নেই ক্রিজ কেমন, শুধু এটাকে ফোকাস করো যে উইকেট যেন না পড়ে। আবার বলছি, তুমি যত খারাপ ব্যাটসম্যান হো না কেন, প্রথম ইনিশিয়ালি 1 রান আসবে, 2 রান আসবে, 3 রান আসবে, দেখবে একটা সময় তুমি 4-6 মারতে পারছো, সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি আবার বলছি, ইনিশিয়াল স্টেজ সব সময় জন্য টাফ হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি বহু দেখেছি যে রাইসেও আমি ধরো 50 জনের একটা ব্যাচ শুরু করেছি, 2 মাস পরে, 2.5 মাস পরে ওই 50 জন 35-এ নেমে এসছে, 4 মাস পরে ওই 35 থেকে 22-এ নেমে এসছে, 6 মাস 7 মাস পরে ওই 22, 8, 9 নেমে এসছে। জেনে রেখো, ওরাই অ্যাকচুয়ালি কিন্তু সেই ব্যাটসম্যান যারা যত খারাপ মানে বোলার যেই হোক সেটাকে ভাবেনি। তাই তোমার এই একটাই উদ্দেশ্য হবে যে বোলার কে আছে এটা ভাবার দরকার নেই, তোমাকে সেঞ্চুরি করতে হবে, এটার জন্য তোমার যা যা দরকার এটাকে এটাকে ফোকাস করো, এটা ভাবার দরকার নেই কে বোলার, আম্পায়ার কে রয়েছে, ওয়েদার কেমন, ক্রিজ কি, ভাবার দরকার নেই, উইকেট বাঁচিয়ে টিকে থাকো, রান আসবে। এই জন্য
রাহুল দ্রাবিড়ের যত কম রানই হোক না কেন, এখনো রাহুল দ্রাবিড়ের নাম রয়েছে। এখনো আমরা সেই সময় দাঁড়িয়ে, তাই না, যখন আমরা সেই সময় ক্রিকেট খেলা দেখতাম যে টেস্ট হচ্ছে, আমাদের রাহুল একপাশে দাঁড়িয়ে রয়েছে, মানে এখনো ইন্ডিয়ান টিম ব্যাট করবে রাহুল যতক্ষণ আছে। ভাবতাম তো সেই রাহুলের ক্যারেক্টার তৈরি করো, সেঞ্চুরি একটু কমে আসুক না, একটু দেরিতে আসুক না, 25-এর জায়গায় 26-এ আসুক, কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই, আসবে, জেনুইন তোমার কাছে আসবে। আমি কোডে চলে গেলাম। যেটা বলার, যে কোডটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, গরুর রচনা থাকবে না, একটা দুটো ওয়ার্ডে থাকবে, তাই কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কেন পাঠাবে না বলছি, এটা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে, আমি তো ম্যানুয়ালি পাঠাবো না। তো সিস্টেম সফটওয়্যার ও কিন্তু স্ক্রিনশট বা ছবি বা ইমেজ বোঝে না, তাই বলবো শুধুমাত্র টাইপ করে পাঠাবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোন রকম টেক্সট মেসেজ বা অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, মনে রাখবে এই নাম্বারটা গ্রুপে নেই, অর্থাৎ যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু গ্রুপে নেই, ঠিক আছে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ এখনো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি এটা কিন্তু সিক্রেট কোড, কিন্তু যে আমি তোমাদের সাথে সিক্রেট শেয়ার করে দেবো, তাই এটা কিন্তু সিক্রেট থাকলো না। তা আমি এই 3টে পয়েন্ট বলবো। নাম্বার 1, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নাম্বার 2, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। নাম্বার 3 হলো টাইমের মধ্যে পাঠাও, আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো। তোমার এটা পাঠাতে খুব বেশি হলে 10 সেকেন্ড টাইম লাগতে পারে, 10 সেকেন্ড টাইম লাগতে পারে। আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো, কারণ একবার সিস্টেম যদি রান করে দিই, তারপরে ধর তুমি সঠিক সিক্রেট কোড পাঠিয়েছো, সবকিছু সঠিক, তাহলেও তোমার কাছে যাবে না। ম্যানুয়ালি আমি কিন্তু কাউকে পাঠাতে পারবো না, এটা আমার লিমিটেশন, যে ম্যানুয়ালি আমি কিন্তু কাউকে পাঠাতে পারবো না। কোড হচ্ছে যেটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে কোড, ঠিক আছে। মাই ইয়ার 2025, এটাই হচ্ছে কোড, মাই ইয়ার 2025, এটাই কোড। আর কোন নাম্বারে পাঠাবে, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 6291515880, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। এটা কোড যেটা হাইলাইট করা আছে, মাই ইয়ার 2025। টোটাল অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার হচ্ছে কটা, 10টা ক্যারেক্টার, 2 4 6 4 10টা। এটুকু শুধু টাইপ করে পাঠাবে এই নাম্বারটাতে। আমি আবারও বলছি যে টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। নাম্বার 2, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ করবে না, এটা কিন্তু গ্রুপেও নেই। নাম্বার 3, টাইমের মধ্যে পাঠাও। আমি বলবো রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রাখো, রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রেখো, ঠিক আছে। রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রেখো। আমি হয়তো 12টার পরই এই সিস্টেমটা রান করব, তুমি রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রেখো, তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোট যথাসময়ে পৌঁছে যাবে। নাম্বারটা হচ্ছে 6291515880, আমি নাম্বারটা লিখে দিয়েছি, 6291515880, 6291515880, ঠিক আছে তো, 6291515880। আর যারা একটু কোড ফিডব্যাক শেয়ার করনি, আমি তাদেরকে আবারও বলছি একটু ফিডব্যাক শেয়ার করো, কারণ আমি বললে হবে না, তোমরা যদি বলো তাহলে সেটা অনেক বেশি মান্যতা পাবে, যে হ্যাঁ ডেফিনেটলি মাস্টারজি কিছু করতে পারে। আবারও বলছি, এই ফিল্ডটা আর কিছু না, মানে আমি তোমাকে নতুন করে কোনো কিছু শেখাবো না, আমরা আজ যেখানে যা কিছু শিখবো আমরা সবাই সবকিছু জানি, শুধু ওয়েটা জানি না। বিশ্বাস করো, আমি তোমাকে বা আমরা তোমাকে শুধুমাত্র ওয়েটা শেখাবো, কি ওয়েতে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে। এই হ্যাঁ আর না আমাদেরকে কন্টিনিউ শিখতে হবে, শুধুমাত্র এইটুকু। বিশ্বাস করো, আমি তোমাকে ম্যাথ শেখাতে পারবো না, কারণ তুমি জানো পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস তুমি জানো, তুমি এসআই সিআই জানো, তুমি টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক জানো, তুমি কোডিং ডিকোডিং জানো, তুমি ডাইরেকশন টেস্ট জানো। আমি শুধুমাত্র তোমাকে ওয়ে শেখাবো, শুধু ওয়ে, আর কিচ্ছু না। হিস্ট্রি টিচারও তোমাকে ওয়ে শেখাবেন, আর কিচ্ছু না। তুমি বাবর থেকে শুরু করে একদম, মানে বাবর কেন, এর আগে থেকে একদম গুপ্ত মৌর্য থেকে শুরু করে ওদিকে বাবর, তারপরে আবার ইংরেজ আমল, গান্ধীজি, সবাইকে তুমি চেনো, জানো সবাইকে, তুমি এক ডাকে সবাইকে চেনো, কিন্তু শুধুমাত্র ওয়ে শেখাবো, আর কিচ্ছু না। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে নেই বলছে, এক হতে পারে আবার তোমার সাথে হোয়াটসঅ্যাপ দেবীর ঝামেলা রয়েছে, দেখো একবার টুক করে গিয়ে হোয়াটসঅ্যাপ দেবীকে পুজো দিয়ে এসো, দেখবে ঠিক হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছ। বাকিরা হোয়াটসঅ্যাপ পাচ্ছ তো এই নাম্বারে, তার মানে ওদের সাথে দেখো হোয়াটসঅ্যাপ দেবীর সম্পর্ক আছে। বাকিরা পাচ্ছ তো হোয়াটসঅ্যাপ, ওই তো পাচ্ছে, এই যে, তাহলে তুমি একবার টুক করে পুজো দিয়ে এসো। এগুলো হয় এরকম মাঝে মাঝে, আমার সাথেও কত কিছু হয়, ঠিক আছে। অনেকটা সময় নিয়ে নিলাম, 2 ঘন্টা সময় নিয়েছি, যারা একদম লাস্ট পর্যন্ত ছিলে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো নেক্সট দিন ক্লাস তোমাদের সাথে
1.5 ঘন্টা করেই থাকবে, ঠিক আছে? 1.5 ঘন্টা লাস্ট ক্লাসে আমি নিজে থাকবো, আমি সেদিন আমি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরেও বলছি ম্যাথ রিজনিং শুধু আমি না, ম্যাথ রিজনিং আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবেন, একজন ম্যাথের জন্য ডেডিকেটেড আর একজন রিজনিং এর জন্য ডেডিকেটেড। আমি তো থাকবোই। আমি যে মূলত কাজটা করব যে তোমাকে প্রতিদিনে আগুন জ্বলছে একটু বাতাস করা, আগুনটা নিভে যাচ্ছে 2-4টে কাঠ কয়লা দেওয়া, বা একটু দপ করে জ্বালিয়ে দেওয়ার জন্য একটু পেট্রোল ডিজেল ধরানো, আমি এই কাজটা করে থাকি। তোমাকে রেগুলার ধাক্কা দেওয়া, পুশ করা, খোঁচা দেওয়া, এই কাজটা আমি করে থাকি। বইয়ের কথা আমি জেনুইন বলবো, বইয়ের আসবো, আমি মূলত বলবো ম্যাথ রিজনিং এর বই দরকার হবে, এবং কিছুদিন পর রিজনিং এর ইংলিশের বই দরকার হবে। তারপর আস্তে আস্তে তোমরা জিকে সাবজেক্ট প্রয়োজন অনুসারে, কারণ তোমার কাছে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যাই বলো না কেন একটা ভালো অ্যামাউন্টের নোটস যাবে। আমাদের এই ক্লাসগুলো এমন এমন যে শুধু এমসিকিউ পড়াচ্ছি আর তোমাকে 1.5 ঘন্টা ক্লাসের পর একটা 1.5 পৃষ্ঠার একটা পিডিএফ শেয়ার করে দিলাম, একদমই হবে না। পিডিএফ যথেষ্ট স্ট্যান্ডার্ড যাবে, একদম পুরো বুলেট বুলেট করে স্ট্যান্ডার্ড একটা পিডিএফ যাবে। তো তোমাকে তো সেটাও ডাইজেস্ট করতে হবে। আমি ম্যাথ রিজনিং অবশ্যই বলবো। তারপরেও বলছি বইয়ের কথা যদি বলি, তাহলে তুমি জেনে রেখো যে বই আমি যদি তোমাকে বলে দিই যে ধরো 2000 টাকার বই, আমি বলে দিলাম তুমি 2000 টাকা বই কিনে নিয়ে চলে আসলে, আমি যদি এরপর তোমাকে জিজ্ঞাসা করি যে বাবা পড়বে কোথা থেকে, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে, তুমি আর বলতে পারবে না। ম্যাথে যদি 5টা বই দেখো, 5টা বইয়ের কন্টেন্ট দেখলে বুঝবে কোন বই এলসিএম এইচসিএফ দিয়ে শুরু করেছে, কেউ অ্যাভারেজ দিয়ে শুরু করেছে, কেউ নাম্বার সিস্টেম দিয়ে শুরু করেছে, কেউ বা অ্যালিগেশন দিয়ে শুরু করেছে, কেউ বা আবার স্কোয়ার রুট কিউব রুট দিয়ে শুরু করেছে। তুমি কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে বাবা? বই তুমি কিনে আনতে পারবে, কিন্তু আমি তোমাকে যে হোমওয়ার্কটা দিলাম না, তুমি সেটা দেখো করতে পারো কিনা। তোমার নিজের জন্য একটা সার্কেল তৈরি করে, একদম নিজের জায়গা, যে যেখানে কেউ থাকবে না, তুমি বাদ দিয়ে কেউ থাকবে না, আগে এটা দেখো তৈরি করতে পারো কিনা। বই কালকে তুমি কিনে নিয়ে আসতে পারবে, 2000 টাকা জায়গায় 3000 টাকা লাগতে পারে। তুমি, তোমার কাছে আর 2000 টাকা নেই, কালকে আসবে, 1 মাস পরে আসবে, কিন্তু তারপরে কোশ্চেন আনসার তোমার কাছে নেই, কি পড়বে, কোথা থেকে শুরু করবে? আর নেই। আর নেক্সট যেটা বলবো, লাইফে অপশনস কমাও। মনে রাখবে তোমার লাইফে অপশনস যত বাড়বে তোমার সাকসেস রেট তত কমবে। তুমি যদি 50টা ধরো, আমি আজ তো আমরা মোটামুটি ডিজিটাল একটা জায়গায় চলে এসেছি, খেয়াল করে দেখো প্রত্যেকের পিডিএফ মোবাইলে 10টা 15টা 20টা 50টা পিডিএফ জমে আছে, আছে না? তুমি বলো আছে কিনা? তুমি নিজেও জানো না তোমার কাছে যে 50টা পিডিএফ জমে আছে, হতে পারে ওই 50টার মধ্যে 5টা পিডিএফ খুব জেনুইন পিডিএফ রয়েছে, খুব ভালো পিডিএফ রয়েছে, অ্যাকচুয়ালি খুব ভালো পিডিএফ। তুমি নিজেও জানো না ওই 50টার মধ্যে কোন 5টা রয়েছে। কেন জানো? কারণ তুমি সব জায়গা থেকে নিচ্ছ, ও দিচ্ছে নিচ্ছ, ও দিচ্ছে নিচ্ছ, এ দিচ্ছে নিচ্ছ, তোমার সাকসেস রেট কমছে। আমি বলবো ধরো ইউটিউবে তুমি ধরো রিজনিং এর ক্লাস তুমি 5 জনকে ফলো করো, ম্যাথের ক্লাস 5 জনকে ফলো করো, আমি বলবো তোমার সাকসেস রেট কমবে। কিন্তু তুমি কালকে থেকে 1 জনকে ফলো করো, খুব বেশি হলে 2 জনকে ফলো করো, 1 থেকে 2 জনের বাইরে কাউকে না, তৃতীয় কাউকে না। যদি তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, যদি প্রেম কালকে কালকে থেকে তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, তবে 2 জন থেকে 1 জনকে বসিয়ে দাও। কোনোভাবে যেন 1 জনের থেকে 2 জনের বেশি না হয়। তৃতীয় যদি নিয়ে এসো তাহলে আগের 2 জনের থেকে 1 জনকে বসিয়ে দাও। বোঝাতে পারলাম? তোমার কাছে 10টা বই রয়েছে, তুমি 10টা বই পড়ছো, তাহলে তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে 1 বার করে পড়ো না। একটু মেনে চলো। তুমি যে রাস্তাটা ভাবছো যে শুরু করবে, জার্নি শুরু করবে, ভাবছো যে রাস্তাটার জন্য জামা প্যান্ট পরছো, মোজা পরেছো, জুতো পরেছো, ওই রাস্তাটা আমি হেঁটে এসেছি। আমি বলবো তোমাকে যে শোনো ভালো করে, জানো শুধু আমি নই, যারা যার সাথে তোমার সাইকোলজি ম্যাচ করবে, কারণ এই জায়গাটা খুব দরকার রয়েছে। সব ডাক্তারের কাছে তোমার ভালো লাগবে না, দেখবে তোমার আশেপাশে অনেক ডাক্তার আছে, কিন্তু তোমার কাছে ওই বৌদ্ধ ডাক্তার, ওর কাছে গেলেই তোমার অসুখটা ভালো হয়ে যায়। তাই আমি বলবো যে সেই ডাক্তারের কাছে যাও, কিন্তু হাতুড়ের কাছে যেও না, সঠিক ডাক্তারের কাছে যাও। মাথার উপরে ছাতার দরকার আছে। জেনে রেখো যে আস্তে আস্তে আমার মায়ের আঁচল, তোমার মায়ের আঁচল ছোট হচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের আঁচল ছোট হচ্ছে না, আমাদের মাথা বড় হচ্ছে। আমাদের মা যে মাথাটা ঢেকে রয়েছে না, যে আঁচলটাতে ঢেকে রয়েছে, আমাদের মাথা আস্তে আস্তে সাইজে বড় হচ্ছে। একটা সময় আমাদের মায়ের আঁচল আমাদের পুরো মাথা ঢাকতে পারবে না। তাই আস্তে আস্তে ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো।
ওই কমফোর্ট জোনে যতক্ষণ তুমি থাকবে আমার এই কথাগুলো তোমাকে পুরোপুরি টাচ করবে না। এই কম্পিটিটিভ জোনে তোমাকে আসতেই হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। তুমি যত তাড়াতাড়ি আসবে তোমার জন্য তত মঙ্গল। জেনে রেখো যে আমরা যারা পরীক্ষা দেবো সবাই পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছি না। পড়ছি সবাই, কিন্তু প্রিপারেশন নিচ্ছি না। পড়া আর প্রিপারেশন নেওয়ার মধ্যে পার্থক্য আছে। কেউ পায়ের নিচে 4টে বালিশ দিয়ে পড়ছে মানেই সে বিরাট কিছু পড়ছে না। তাই আমি আবারও বলছি, তোমার এখানে স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে। তোমার এখানে তোমার ওই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো তোমাকে কাজে লাগাতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। তাই বলবো সবসময় যেন মাথার উপর কাউকে রাখো ছাতা ধরার জন্য। তুমি যদি একবারে মাথার উপর সোজা তাকিয়ে ফাঁকা আকাশ দেখতে পাও, তাহলে তা তোমার জন্য বড় থ্রেটস বলতে পারো। মাথার উপর কাউকে রাখো ছাতা ধরার জন্য। কেউ থাকুক তোমাকে পেছন থেকে ধাক্কা দেওয়ার জন্য, খোঁচা দেওয়ার জন্য, এটা দরকার আছে। কারণ আমরা সবাই জানি বাপেরও বাপ রয়েছে, তাই না? আমি কোথা থেকে না হলে এসছি, আমার বাবা কোথা থেকে এসছে। তাই তুমি একা মনে করো না, তুমি এন্ড মনে করো না। তোমার পরেও কেউ আছে, তোমার আগেও কেউ আছে। দেখো নিজেরও ভালো লাগবে, হাঁটতে ইচ্ছা করবে, কালকে ইচ্ছা করবে কিছু করতে, কিন্তু একা হয়ে গেলে সমস্যায় পড়বে। ভালো থেকো। আমি চলো এই পর্যন্ত রাখলাম, অনেকটা সময় তোমাদের সাথে কাটালাম। যারা ফিডব্যাক শেয়ার করলে, যারা এই পর্যন্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করলে না তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি যত সময় পাঠিয়ে দেবো। আমার এখনো অনেক কিছু বলার রয়েছে, প্রত্যেকটা ক্লাসের শুরু শেষ আমি থাকবো। শুরুতে হয়তো 2-1 মিনিট সময় পেলাম, শেষের দিকে আমি তোমার থেকে টাইম নেবো। মানে প্রত্যেকদিন ক্লাসে কি হবে, 8টা থেকে শুরু হলো, 9:30 শেষ হবে। তো 9:30-র পর আমি তোমাকে এই সিক্রেট কোডটা শেয়ার করতে হয়তো 2 মিনিট সময় লাগবে। তারপর যদি তোমরা থাকো, আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট তোমাদের সাথে কথা বলবো। কালকে বায়োলজি ক্লাস রয়েছে। আমি বায়োলজি ক্লাস সম্পর্কে একটা সেন্টেন্স বলে রাখি, তুমি প্রচুর বায়োলজি ক্লাস করেছো, প্রচুর টিচারের কাছে ক্লাস করেছো। কালকে ক্লাস করার পর তোমার মনে হবে আমাকে বায়োলজি এইভাবে কেউ পড়ায়নি, আমি এইভাবে বায়োলজি পড়িনি। এটা তোমাদের জন্য অ্যাজাম্পশন থাকলো। আমি কালকে তোমাকে ফিডব্যাক দিয়ে জেনে নেব যে আমি কতটা ঠিক বলেছিলাম বায়োলজি ক্লাস করার পর। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি যত সময় রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমাদের কাছে পাঠিয়ে গ্রুপে ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট।